আমি তোমাকে ভালোবাসি না কথাটা কতবার আর কিভাবে বললে তুমি বুঝবে? কখনোই বুঝবো না। আর তুমি আমাকে ভালোবাসো না সেটা বুঝতে চাইও না, কারণ আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। জাস্ট শাট আপ অ্যান্ড ডোন্ট স্পিক লাইক আ ননসেন্স। আমি যে কোনো ভুল বলিনি সেটা তোমার চোখে বলে দিচ্ছে। একদম চুপ বেয়াদব মেয়ে। আমার চোখ কি বলে না বলে তা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আর আমাকে তুমি করে ডাকা বন্ধ করো, কারণ যথেষ্ট বড় আমি তোমার থেকে। বড় হলেই হলো, বিয়ের পর তো সেই নাম ধরেই ডাকতে হবে। তোমার ভাগ্য ভালোতে যে তুমি বড় বাবার আদরের মেয়ে আর আমার বেস্ট ফ্রেন্ডের বোন। না হলে তোমার মতো বেয়াদব মেয়েকে আমি থাপড়ের সব বাস্তবতা শিখিয়ে দিতাম। আমি যেখানে তোমাকে নিজের বোনের চোখে দেখি সেখানে তুমি এসব কি বলছো? কিসের বোন? আমি আপনার বোন তো নই, অ্যান্ড আই ডোন্ট নিড এনি ব্রাদার লাইক ইউ। আপনাকে আমি ভালোবাসি আর আপনাকে আমার হতেই হবে, এটাই শেষ কথা। আমাকে আর রাগিও নাতে, মেডিকেলে পড়ছো, ভালো করে লেখাপড়া করো। আমাকে আর এভাবে ডিস্টার্ব করো না। এখন থেকে আমাকে কোনো কল বা মেসেজ দেবে না। আমি কোনো রোবট না যে তুমি যা চাইবে তাই করব, অ্যান্ড আই হ্যাভ মাই ওন ফিলিংস। কিন্তু আমি শাট আপ। এবারের কথাটা খুব জোরালো কণ্ঠে বলে ওঠে জাংকুক। তে ঘাবড়ে কেঁপে ওঠে। আজ অবধি কোনোদিনই জাংকুক তার সঙ্গে এভাবে উঁচু গলায় কথা বলেনি। শুধু জাংকুকই কেন, কেউই তার সাথে এভাবে কথা বলেনি। হ্যাঁ, তবে যখন জাংকুক নিয়ম করে রোজ 2 ঘন্টা ওকে পড়াতে আসতো তখন দুষ্টুমি করলে বকতো, তবে সেখানে থাকতো সূক্ষ্ম স্নেহময় শাসন। তে তাও খুব করে দুষ্টুমি করতো, পড়া ফাঁকি দিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতো জাংকুকের দিকে। তবে জাংকুক কিন্তু পাত্তা দিত না তের এইসব আবেগে, কখনোই প্রশ্রয় দিত না তাকে। এবার তের চোখ ছাপিয়ে অবাধ্য অশ্রুকণা ছুটে বের হয়ে আসতে চায়। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করেছে তে। তার মাঝে জাংকুক আবারও বলে উঠল, আমি তোমার সাথে এই বিহেভটা করতে চাইনি, কিন্তু তুমি বাধ্য করলে আমাকে। তবে এরপর থেকে আমি তোমার এইসব অবাধ্যতা আর সহ্য করবো না তে। আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না তুমি। জাংকুক কথা শেষ করে দ্রুত বের হয়ে আসে রেস্টুরেন্ট থেকে। এরপর নিজের ইউনিভার্সিটির উদ্দেশ্যে রিকশায় উঠে চোখ বুজে বসে থাকে কিছু সময়। রিকশা চলছে আপন গতিতে। কিশোরীর প্রথম প্রেমের হালকা দোলা আর অবাধ্য হাওয়ায় উড়ে চলা হৃদয়ের কথা সে ঠিকই বুঝতে পারে। এই ভাষা ভাষা চোখের চাহনি, বলা না বলা কথা সবটাই সে বুঝতে পারে। তবে এই কিশোরী যে অন্যদের মতো নয়, আলাদা, সম্পূর্ণ আলাদা। সদ্য ফুটে ওঠা নিষ্পাপ ফুলের ন্যায়। যে কোনো পুরুষই যে ফুলের কোমল ছোঁয়া পেতে আকুল হয়ে উঠবে। আর পুষ্পকাননের রানী নিজেই যখন ভালোবাসা বিলিয়ে দিতে চাইছে তখন সে প্রেম ফিরিয়ে দেওয়া যে পাপ। কঠিন হৃদয়ে হয়তো পারবে না এ কাজ করতে। এমন নয় যে জাংকুকের হৃদয় পাষাণ, কিন্তু সে অসহায়। সমাজ তার হাত পা বেঁধে রেখেছে। সিওল ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছে জাংকুক। মা বাবা হারা অনাথ ছেলে। ছোট থেকেই বড় হয়েছে তার বাবার খুব বিশ্বস্ত বন্ধু মিস্টার কিম নামজুনের কাছে। জাংকুক তাকে বড় বাবা বলে ডাকে। কিম নামজুন নিজেই অনেক বড় জার্নালিস্ট। জনসমাগমে অনেক নামডাক রয়েছে তার। সম্ভ্রান্ত পরিবারের হলেও সাদা মাটা চলাফেরা করতেই পছন্দ করে কিম নামজুন। আর তারই চোখের মনি পাগল হয়ে ঘুরছে তার ঘরে আশ্রিত এক অনাথ ছেলের পিছনে। বিষয়টা খুবই হাস্যকর মনে হয় জাংকুকের কাছে। তবুও জাংকুক চাইলে তের ভালোবাসাটুকু মানতে পারত, কিন্তু মেয়েটার ইচ্ছে অনিচ্ছে চাহিদার প্রতি তার বড় বাবার এত খেয়াল দেখে তের দিকে তাকানোর সাহসটুকু সে করতে পারে না। বড় বাবার সোনায় মোড়ানো রাজকন্যাকে সর্বোচ্চ খুশি রাখার দায়িত্ব যে সে নিতে পারবে না। তার উপরে তের বড় ভাই সুগা জাংকুকের বেস্ট ফ্রেন্ড। জাংকুক কিছুতেই চায় না কিছু সাময়িক আবেগের জন্য তার আর সুগার মাঝে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, বা পিতৃ সমতুল্য বড় বাবার হৃদয়ে আঘাত লাগুক। মা বাবা মারা যাবার পর এই বড় বাবা আর মামুনি তাকে আগলে রেখেছিল। তারা খুব বেশি বিশ্বাস করে তাকে। জাংকুকও খুব সম্মান করে তাদের। যাই হোক, তবে আজ সে থেকে এমন ভাবে কথাগুলো শুনিয়েছে যে তে হয়তো তার সঙ্গে আর কথাই বলবে না। তে মেয়েটা বড্ড অভিমানী। মা বাবার খুব আদরের মেয়ে বলে কথা। মিস্টার কিম নামজুন এবং তার স্ত্রী মিসেস জিনের অনেক অপেক্ষার ফল তে। সুগার জন্মের পর কিছু কমপ্লিকেশনের জন্য মিসেস জিন কিছুতেই কনসিভ করতে পারছিলেন না। দীর্ঘ 6 বছর পর জন্ম হয় তের। জাংকুকের আজও মনে আছে সে যখন থেকে প্রথম দেখেছিল। জাংকুক তখন মাত্র 6 বছরের ছোট বাচ্চা। তের বয়স তখন সবে মাত্র 3 ঘন্টা 17 মিনিট। ফকফকে সাদা পুতুলের মতো একটা বাচ্চাকে জড়িয়ে কোলে নিয়ে বসেছিল মিস্টার কিম নামজুনের মা। জাংকুক মুহূর্তেই তার নাম ঠিক করে ফেলে পুতুল বউ।
একে একে সেই বাচ্চাটাকে বড় বাবা, মামুনি, সুগা সবাই কোলে নিয়ে আদর করে। যেই না বড় বাবা তেকে জাংকুকের কোলে দেয়, সাথে সাথে চিৎকার করে কেঁদে ওঠে বাচ্চাটা। জাংকুক ভয়ে ঘাবড়ে গিয়ে দ্রুত কোল থেকে সরাতে গিয়ে এক প্রকার ফেলেই দিয়েছিল তেকে। এতে আরো জোরে জোরে কান্না শুরু করে দেয় তার পুতুল বউটা। হয়তো তার শক্ত হাতের চাপ ছোট্ট শরীরটা নিতে পারেনি। জাংকুকের বড্ড রাগ হয়, তার কোলে এসেই কেন কাঁদতে হলো? সে কি মেরেছে নাকি? ছোট্ট জাংকুক তখন বোঝেনি তার পুতুল বউটার ক্ষুধা লেগেছিল। তারপর গুনে গুনে 11 দিন তার পুতুল বউটাকে দেখা হয়নি, ছোঁয়া হয়নি আরো 13টা দিন। হাসপাতাল থেকে বাড়ি আনার 3 দিনের মাথায় একদিন থেকে একা পেয়ে যায় জাংকুক। বাড়িতে কেউ ছিল না। তের পাশে শুয়ে গভীর ঘুমে তলিয়েছিলেন মামুনি। তে কাঁদছে, তাতেও মামুনির ঘুম ভাঙছে না। সুযোগ পেয়ে গেল জাংকুক, তেকে কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। তে ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে জাংকুককে। জাংকুক তের মুখের কাছে আঙুল দিতেই চুষে দেয় আঙুলটা। জাংকুক বোঝে তার ক্ষুধা পেয়েছে, গুঁড়ো দুধে জল মিশিয়ে খাইয়ে দেয় ওকে। তারপর খেলা করতে করতে সোফার পাশে ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়ে দুজনে। এতে বড় বাবা অবশ্য রাগ হওয়ার বদলে খুশি হন খুবই। জাংকুক তার মেয়েকে বোনের মতো ভালোবাসে। তখন থেকেই জাংকুক, সুগা আর তে 3 ভাই বোনের মতো। আরএম এবং জিন তাদের 3 জনকে সমান চোখে দেখেন। ছোটবেলায় তে জাংকুককে সুগার মতোই ভাবতো, তবে ধীরে ধীরে যখন তে বড় হতে থাকে জাংকুকের প্রতি তার আচরণও বদলাতে থাকে। জাংকুককে সে কখনোই ভাই ভাবতে পারেনি। জাংকুকও নিজেকে যথাসম্ভব সংযত করে চলার চেষ্টা করেছে। যার আশ্রয়ে সে বেঁচে আছে তার মেয়েকে নিজের প্রেমে ফেলে কলঙ্কিত করা তো মানায় না। তাকে তো কেবল হতে হবে বাস্তবমুখী। ক্লাস শেষ করে বাড়ি এসে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘরে আসে মামুনি। জাংকুক হন্তদন্ত হয়ে উঠে বসে বলে, তুমি কষ্ট করে আসতে গেলে কেন মামুনি? আমাকে ডাকতে। এসে খেয়েছিস, ঘুমিয়ে পড়েছিস যে? আর কতদিন সামলাতে হবে আমাকে? আমার খিদে নেই মামুনি, পরে খাবো, ক্লান্ত লাগছে এখন। বললেই হলো, তাড়াতাড়ি আয়, আমারও খিদে লেগেছে অনেক। জাংকুক বিস্ফোরিত চোখে মামুনির দিকে তাকিয়ে বলে, আজও না খেয়ে বসে আছো? এত অনিয়ম কেন করো বলো তো তুমি? তোদের ছাড়া খেয়েছি আমি কোনোদিন? তাড়াতাড়ি আয়, সুগাকেও নিয়ে আসিস, আমি খাবার বাড়ছি। খাওয়া শেষ করে বড় বাবার ঘরে যাবি, জরুরি কথা আছে নাকি? আচ্ছা। খাওয়া শেষে বড় বাবার ঘরে যেতেই আরিম তাদেরকে বসতে বলল। সুগা বলল, বাবা তুমি আমাদের কোনো জরুরি কথা বলবে বলে ডেকেছিলে? হ্যাঁ, তেমনই বলতে পারো। বয়স তো বাড়ছে আমার, তুমি সরকারি চাকরি করছো, অথচ বিয়ের কথা বললে এখন করতে চাইছো না। তে মামুনির জন্য বিয়ের প্রস্তাব আসছে, তা তো জানোই। সেও হয়েছে তোমাদের মতোই এক নাছোড় বান্দা। সুগা সামান্য বিরক্ত হয়ে বলল, আহ বাবা, তে তো এখনো ছোট, ওর বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? ও পড়ুক না এখন। তের বিয়ের কথা শুনে ভাবলে হীন ভাবে বসে আছে জাংকুক। আরএম কিছুটা চিন্তার ছাপ মুখে ফেলে বলে ওঠে, আমিও চাই না ওর বিয়েটা এত দ্রুত দিতে, কিন্তু এবার আমার বন্ধু সুবিন ওর নিজের ছেলের জন্য প্রস্তাব দিয়েছে। আর ওই বকুমকে চিনিস না? ওর জন্য আমেরিকায় আছে এখন, অক্সফোর্ডে স্টাডি করছে। 1 মাস পরেই গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরবে। সুগা মুচকি হেসে বলল, বগম তো খুব ভালো ছেলে, ভদ্র, বিনয়ী আর ট্যালেন্টেড। ওর সাথে বিয়ে হলে তো ভালোই হবে, কিন্তু এত তাড়াহুড়ো করার কি আছে? দুজনেই তো পড়ছে, বগমের চাকরি হওয়ার পর না হয়। সুবিন দেরি করতে চাইছে না, চাকরি তো হবেই। গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরলেই তের সাথে এঙ্গেজমেন্টটা করিয়ে দিতে চাইছে সুবিন। পরে না হয় অনুষ্ঠান করা যাবে। তে কি রাজি হবে? না হলে করাবি। তোরা দুজনে আছিস কি করতে? আচ্ছা দেখি, তোমার মেয়ে তো আবার অতিরিক্ত আদরে বাঁদর হয়ে গিয়েছে। আরে মুচকি হাসে, এরপর জাংকুকের দিকে তাকে হাসি থামিয়ে বলে, কি বাবা, তুমি কিছু বলছো না কেন? ভালো সিদ্ধান্ত নিয়েছি না আমি? জাংকুক স্মিত হেসে বলল, আমি আর কি বলবো, তোমার ডিসিশন তো সবসময় বেস্ট হয় বড় বাবা, কিন্তু এখন বিয়ে দিলে তো ওর পড়াশোনা উচ্ছন্নে যাবে। আর তাছাড়া এত ছোট বয়সে সংসার সামলাবে কি করে? আরে না না, এখনো শ্বশুর বাড়ি পাঠাচ্ছি না তোকে, শুধু আশীর্বাদটা করিয়ে রাখবো। ভাবছি ও আগে মেডিকেলে পাশ করুক, তারপরে না হয় অনুষ্ঠান করব। ভালো হবে না, কি বলো? তোমার যে ইচ্ছা বড় বাবা। আরএমের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। জাংকুকের কাঁধে হাত রেখে বলল, তেকে রাজি করানোটা কিন্তু তোমার দায়িত্ব। ও তোমাকে খুব মানে, আমি জানি। জাংকুক ঠোঁট প্রশস্ত করে বলে, চিন্তা করবেন না বড় বাবা, আমি বুঝিয়ে বলবো ওকে। নিজের ঘরে এসে চোখ বুজে এক হাত মাথার নিচে রেখে অপর হাত কপালে রেখে শুয়ে আছে জাংকুক। বড় বাবা বরাবরই তাকে অনেক বেশি মূল্য দেন। পরিবারের যে কোনো সিদ্ধান্তে সে থাকে। তের বিষয়েও সুগার চেয়ে তার মতামতের গুরুত্ব বেশি দেন। সবটাই হয়তো তার অর্জন করা।
তার দায়িত্বশীলতায় বড় বাবা মুগ্ধ। তে ছোট থেকে অতিরিক্ত চঞ্চল আর দুষ্ট প্রকৃতির মেয়ে। বড় বাবা তাকে জোর গলায় একটা কথাও বলে না। মামুনিকেও শাসন করতে দেন না তিনি। তাই ছোট থেকে প্রচন্ড জেদি মেয়েটা। বাড়ির কারোর সাধ্য নেই তার কথা না শোনার। সুগাকে তো সে ছোট হওয়ার সত্ত্বেও পাত্তা দেয় না, কিন্তু জাঙ্কুকের সামনে এসেই সেই একগুয়েমি অবাধ্য মেয়েটা একদম ভেজা বেড়াল হয়ে যায়। তাই তাকে শাসনের ভারটাও এসে পড়ে জাঙ্কুকের ঘাড়ে। দুষ্টুদের সবচেয়ে বড় শত্রু হলো পড়াশোনা, কিন্তু জাঙ্কুক বরাবরই বই পাগল শান্ত ছেলে। জাঙ্কুকের জোরালো শাসনের জন্যই তে মেডিকেলে চান্স পেয়েছে বলে আরে মনে করে। চোখ বুজে থাকতে থাকতে একসময় ঘুমে তলিয়ে যায় জাঙ্কুক। হঠাৎ ঘুম ভাঙতেই লাফ মেরে উঠে বসে। দ্রুত মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে নেয়। তের সঙ্গে তার দেখা হয়েছে 6 ঘন্টা আগে। এতক্ষণে তার হোস্টেলে পৌঁছে যাওয়ার কথা। কেমন পাগল হলে একটা মেয়ে তার হোস্টেল ছেড়ে লুকিয়ে তার সাথে দেখা করতে আসে। জাঙ্কুকের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। মুহূর্তেই আবারও তা মিলিয়ে যায়। তে ঠিকমতো পৌঁছে যায় কিনা দেখার জন্য ফোন দিতেই দেখে তের নাম্বার ব্যস্ত। পরপর কয়েকবার কল করেও একই অবস্থা। জাঙ্কুককে ব্লক করে দিয়েছে মেয়েটা। কিন্তু ম্যাডামের হয়তো জানা নেই জাঙ্কুক অনেক আগে থেকে ট্র্যাক করে রেখেছে তের নাম্বার। তে প্রত্যেক মিনিটে ঘন্টায় কোথায় যাচ্ছে কি করছে সব খবর পাচ্ছে জাঙ্কুক। বোকামি একটা। সিওল থেকে বাস তীব্র গতিতে ছুটছে বুসানের দিকে। চোখ বুঝে তের কথাই ভাবছে জাঙ্কুক। এত অদ্ভুত কেন মেয়েটা? বকা খেয়ে ব্লক করে দিল, অথচ নতুন নাম্বার থেকে রোজ রাতে কল দেয় তার কণ্ঠস্বর শোনার জন্য। প্রথম জাঙ্কুক বুঝতে পারেনি এই নাম্বারটা কার, তাই খুব বিরক্ত লাগতো তার। পরে জাঙ্কুক যখন তার কাছের বান্ধবী রোজের থেকে নাম্বারটার ইনফরমেশন বের করে, তখন সে জানতে পারে এটা তেরই নাম্বার। কেন জানি এটা জানার পরেও রোজ রাতে সে ইচ্ছে করে ফোনটা রিসিভ করত আর এমন ভান করত যেন সে বিরক্ত হচ্ছে। আবার সেদিন মেয়েটা কাউকে না জানিয়ে একাকী চলে এসেছিল সিওলে, আবার চুপি সারে চলেও গিয়েছিল। আজ আবার নাকি বাবাকে কল করে কান্না করে বলে এত দূর পাল্লার পথে সে একাকী আসতে পারবে না। বড় বাবা নিজে গিয়ে নিয়ে আসতে চাইলেও সে বলে তিনি নাকি অসুস্থ শরীর নিয়ে এত দূর যাবে সেটা তার মোটেও সহ্য হবে না। এদিকে সুগারও অফিস মিস দেওয়া যাবে না, তাই আর না চাইতেও জাঙ্কুককে আসতে হলো। মেডিকেল হোস্টেলের নিচে দাঁড়িয়ে সে যখন তের জন্য অপেক্ষা করছিল তখন তার মনে হচ্ছিল সময়গুলো যেন থমকে গিয়েছে। সেকেন্ডের কাঁটা এক ঘর থেকে অপর ঘরে যেতে সময় লাগছে ঘন্টাখানেক। একটা টিকটিক শব্দে তার হৃদয়টা ক্ষত করে দিচ্ছে বারবার। কিন্তু কেন লাগছে তার এমন? তে তো তাকে হৃদয়হীন পাষাণ মানুষ বলে। তবে কি তার মধ্যেও হঠাৎ করে মন নামক বস্তুটা বুকের পাশে নাড়া দিয়ে উঠল? সেটা জানা নেই জাঙ্কুকের। কেবল জানে হৃৎপিণ্ডের ব্রিফকেস ভর্তি করে যে শূন্যতা সে নিয়ে এসেছে তা পূরণ করতে হবে। এক্ষুনি শেষেই মুখখানি না দেখলে পাগল হয়ে যাবে। প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করানোর পর তে অবশেষে ব্যাগ হাতে নিচে নেমে আসে। উপন্যাসের এক একটা পাতার মতো গভীর চোখ দুটোতে কিছু সময় আটকে থাকে জাঙ্কুক। তে নিচে এসে জাঙ্কুককে এভাবে চেয়ে থাকতে দেখে মুখ কুঁচকে বলে, এভাবে কি দেখো? হ্যাঁ চলো। জাঙ্কুকের ধ্যান ভাঙে। তেকে ভালো করে এক পলক খেয়াল করতেই মাথায় আগুন ধরে যায় তার। রেগে বলে ওঠে, কি পড়েছিস সেগুলো? তে অবাক হয়ে বলে, কেন জিন্স আর টপস? তোর এত অধঃপতন হলো কি করে তে? এক্ষুনি গিয়ে ড্রেস চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে আসবি। 5 মিনিট সময় দিলাম, ফটাফট যা। তে একটু ঘাড়তারামি করে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি আর আমার লাইফ আমি যা খুশি করব, আপনি বলার কে? জাঙ্কুক অবাক হয়ে দেখে তেকে তাকে পিঞ্চ করে কথা বলছে মেয়েটা, তবে তাতে তার কোনো প্রকার যায় আসে না। জাঙ্কুক এবার চোয়াল শক্ত করে বলে, আমি তোমার বড় ভাইয়ের সমতুল্য, আর এইসব ওয়েস্টার্ন ড্রেস পরে সারা দেশ দুনিয়া ঘুরলেও আমার সঙ্গে কোথাও যেতে পারবে না তুমি। সো গো অ্যান্ড চেঞ্জ দ্য ড্রেস। তে আর কোনো কথা বাড়ালো না, গিয়ে ড্রেস চেঞ্জ করে এলো। হালকা গ্রিন কালারের জামাতে বেশ মানিয়েছে তাকে। বাড়ি পৌঁছে রাতে মামুনি খুব আদর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন তেকে, আর পাশের চেয়ারে বসে মেয়ের খাওয়ানো দেখছেন বড় বাবা। কতদিন পর বাড়ি ফিরেছে মেয়েটা। তেও খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, না খেয়ে শুকিয়ে গেছে অনেক। দেখলেই একদম দুর্বল মনে হয়, চোখের নিচেও কালি পড়ে গেছে। কিন্তু কেন পড়ে গেছে সেটা জানতে অথবা বুঝতে চায় না জাঙ্কুক। তের খাওয়ানোর মাঝে বড় বাবা বলে ওঠে, মামুনি আমরা। হ্যাঁ বলো বাবা। আরেম কিছুক্ষণ থেমে বড় একটা শ্বাস নিয়ে বলে, আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। বলো, শুনছি। তের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। জাঙ্কুকও যখন তাকে বিয়ের কথা জানিয়েছিল তখনও সে ঠিক এমনই ভাবলেসীন ছিল, যেন তের এতে কোনো যায় আসে না। সত্যি যায় আসে না? জাঙ্কুকের প্রতি কি তার সকল প্রেম অবহেলায় ধুয়ে মুছে গেছে? যাক, ভালোই হয়েছে। কথাগুলো ভেবে জাঙ্কুকও খাওয়ায় মন দিল।
বড় বাবা খানিক সংকোচ নিয়ে বলল, আমি আমার বন্ধুর ছেলে বোকমের সাথে তোমার বিয়ে দিতে চাই তেমা। বোকম খুব ভালো ছেলে, নিশ্চয় তোমার মনের মতো হবে। তুমি চাইলে আগামী কাল বা পরশু তারা তোমাকে দেখতে আসবে। তে কিছু বলতে নিলে হারিম সেটা বুঝতে পেরে আবারও বলে ওঠে, তবে তোমার কাউকে পছন্দ হলে বলতে পারো, তোমার খুশি সবার আগে আমার কাছে। তের মতামত জানতে চাওয়াতে জাঙ্কুকের বুক কেঁপে ওঠে। তে যদি এবার তার কথা বলে দেয় তাহলে বড় বাবা আর মামুনের সামনে তার সম্মান নষ্ট হয়ে যাবে। জাঙ্কুক ভয় নিয়ে তাকিয়ে থাকে তের দিকে। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দিয়ে বলে ওঠে, আসতে বলো বাবা, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক খাওয়া শেষ করে উঠে যায়। তেও তার রুমে চলে যায়। আজ সকাল থেকে জিন রান্নাঘরে ব্যস্ত। আরেম আর সুকা গেছে বাজার করতে, একটু পরেই তাকে দেখতে আসবে, তাই এত আয়োজন। রোজ সকালে ছাদে গিয়ে মিষ্টি রোদে গা ভাসিয়ে চায়ের স্বাদ নেয় জাঙ্কুক, তাই আজও চলে গেল। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক হঠাৎ ভেবে ওঠে তে হয়তো কাঁদছে। তের কান্না যে তার সহ্য হয় না, কিন্তু কেন? এত সব না ভেবে জাঙ্কুক দ্রুত তের কাছে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠে। তে খুব সুন্দর করে সেজেছে আজকে, অপসরার মতো লাগছে তাকে। তার চেয়েও অবাক করার বিষয়, সেখানে দাঁড়িয়ে এক মনে বই পড়ে চলেছে। জাঙ্কুককে দেখে বইটা বন্ধ করে পাশে রেখে বলে, কিছু বলবেন? এভাবে সং সেজেছিস কেন? বারে, আজকে না আমাকে দেখতে আসবে, তাই আজ আমার সব রকমের সাজই যায়। জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে যায়। এ কথা কেন জিজ্ঞেস করতে গেল সে? জাঙ্কুক কথা ঘোরানোর জন্য বলে, বাজে লাগছে দেখতে। লাগুক, অন্য কেউ তো না, আমার একান্ত নিজের কেউ দেখবে আমাকে। যেমন খুশি তেমন লাগুক, সে ভালোবাসুক বা না, সে তো আর আমাকে কারোর মতো এত কষ্ট দেবে না। সে যাকে ভাবছি আজকে শাড়ি পরবো। তুমি দিয়েছিলে না কালো শাড়িটা, ওইটাই পরবো। তখন দেখে বলে যেও কেমন লাগছে, আর না বললেও সমস্যা নেই। আমি জানি আমি খুব সুন্দরী, তাই আমাকে সুন্দরী লাগবে। তে চলে যায়। জাঙ্কুক হঠাৎ বুকে ভীষণ ব্যথা অনুভব করে, কিন্তু কেন? সবকিছু তো ঠিকঠাক, কিন্তু কেন যেন জাঙ্কুকের ক্যানভাস আজ রং শূন্য হয়ে পড়েছে। কাউকে পিছু ডাকা তো তার অভ্যাস না, তবে আজ কেন তাকে ডাকতে? আর ভাবতে চাইল না জাঙ্কুক, হয়তো বা ভাবতে পারলো না। এমনিতেও আজকাল মন যেন তার লেখক হয়ে উঠেছে, সারাক্ষণ ভাবনায় মগ্ন থাকে। কিছুক্ষণ পরেই ছেলে পক্ষের সবাই চলে এলো। তেকে সবার সামনে আনা হলো। সবাই পছন্দ করেছে তেকে, করবে নাই বা কেন? কোনো হুড়পড়ির চেয়ে কম লাগছে না তো তাকে। তেকে আলাদা করে পাঠানো হলো বোকমের সাথে কথা বলতে। যাওয়ার আগে এক পলকতে জাঙ্কুকের দিকে তাকালো। প্রাণহীন পাষাণের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। জাঙ্কুকের শিশির ভেজা চোখখানি কোনো ভাবান্তর ঘটাতে পারেনি জাঙ্কুকের ভিতরে। এমন নিষ্ঠুর কেন মানুষটা? প্রিয়তমা না হয় নাই হতে পারলো, তবে মানবিকতার খাতিরেও সে কি তার দুঃখে একটু সহানুভূতি দেখাতে পারলো না? ছোটবেলা থেকে তে জানে জাঙ্কুক নাকি কবিতা আবৃত্তি করে খুব সুন্দর, তবে তের মনে হয় যে মানুষের হৃদয় নেই সে আবার কবিতার কি বোঝে। তে তার ঘরে নিচে এখন বিয়ে পাকাপাকি করার কথা চলছে, ঠিক করা হলো আর 7 দিন পরে তাদের বিয়ে। তারপর বোকম চলে যাবে তার গন্তব্যে, আর তে চলে যাবে হোস্টেলে। কথা মতো আজ আংটিও পরিয়ে গেলেন তারা। তারা যাওয়ার পর তে আর নিজের ঘর থেকে বের হয়নি, খায়ওনি কিছুই। আরএম কিছুটা চিন্তিত হলেও মিসেস জিন তাকে বুঝিয়ে বলে, ওসব কিছুই না, হুট করে বিয়েটা ঠিক করলে সব মেয়েরই মন একটু আধটু খারাপ হয়, ঠিক হয়ে যাবে। কিন্তু জাঙ্কুকের এখন কিছুই ভালো লাগছে না, বুক পুড়ছে তার, ঘুম আসছে না। তেকেও দেখতে পাবে না, দরজা আটকে রেখেছে মেয়েটা। তবে তার কান্নার শব্দটুকু শুনে না হয় উত্তল বুকখানি শান্ত করবে সে। ভেবেই তের রুমের সামনে আসে জাঙ্কুক। অবাক করার বিষয় হলো দরজা খোলা। জাঙ্কুক ভিতরে ঢোকে। তের ফোলা ফোলা চোখগুলো দেখে তার কলেজা ছেড়ে যাচ্ছে। তে তার রুক্ষ ওষ্ঠে হাসি ফুটে বলে, কিছু বলবেন ভাইয়া? জাঙ্কুক চমকায়। তে তাকে কখনোই ভাইয়া বলে ডাকে না, সবার সামনে বাধ্য হয়ে জাঙ্কুকদা বলে, আর নর্মালি তো নাম ধরেই ডাকে। আজকে যেন তের মুখে ভাইয়া ডাকটা বড়ই বেমানান, সহ্য করতে পারছে না সে। জাঙ্কুক হুট করেই গিয়ে জড়িয়ে ধরে তেকে। তে যেন এতে আরো এলোমেলো হয়ে যায়। এই সেই বুক যেখানে মাথা রাখার লোভে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে সে। কি শান্তি এখন। কিছুক্ষণ কেটে যায় নিস্তব্ধতায়। দুজনে দুজনের নিঃশ্বাস আর ব্যর্থতার কাহিনী ছাড়া কিছু শুনতে পায় না। তে হঠাৎই টুকরে কেঁদে ওঠে। 2 হাতে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরতে চাইলে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে ছাড়িয়ে চলে যায় জাঙ্কুক। তে নিচে পড়ে যায়। সে সার্থক, অন্তত সে একবার জাঙ্কুকের বুকে মাথা রাখতে পেরেছে। একটা কথা বলার ছিল আপনাকে। তের কণ্ঠে কোনো প্রত্যুত্তর করে না তার সদ্য বিবাহিত স্বামী। অকপট রাগ নিয়ে মাথার ঘোমটা উঁচু করে তাকে এক পলক দেখে নেয় তে। অপর দিকে ফিরে কি যেন করছে লোকটা। ঘরটা তো একবার চোখ বোলায় সে। কেমন যেন ঝিম ধরানোর স্তব্ধ পরিবেশ, তবুও মনোরম। ঘোমটাটা আবার ঠিক করেতে বলে ওঠে, শুনুন, কথার উত্তর দেন না কেন? এই উত্তরটা যেন খুব একটা ভালো লাগলো না তের।
কটকট করে বলে উঠল, আমি আপনাকে নিষিদ্ধ করেছিলাম বিয়েটা না করতে, তাও কেন করলেন? আমি আপনাকে কখনো ক্ষমা করব না, আর আমার লাইফে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। তে ঘুমটার আড়াল থেকে দেখতে পায় লোকটা তার দিকে এগিয়ে আসছে। সামান্য ভয় নিয়ে তে চিল্লে ওঠে, ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, এমনকি আমার বিছানাতেও আপনি শোবেন না। বালিশ নিয়ে গিয়ে সোফায় শোবেন, কিন্তু এটা তো আমার বিছানা, আজ থেকে এটা আমার সোফায় শোয়ার অভ্যাস নেই। আর বিয়ে করেছিলেন কেন না মানতে পারলে? তে খানিকটা বিরক্ত প্রকাশ করে তার স্বামীর কথা শুনে। আজ তাদের বাসর। কত স্বপ্নই না বুনেছিল জাংকুক আর তার খুব সুন্দর একটা বাসর হবে। আকাশে চাঁদ দেখতে দেখতে সময়টা গল্প আর দুষ্টুমি করে কাটাবে তারা। অথচ ভাগ্য আজ তাকে কোথায় নিয়ে এলো? তে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, দেখুন, বাবা জোর করে বিয়ে দিয়েছেন আমাকে। আপনার মতো একজন লোককে যে দয়া করে বিয়ে করেছি, এটাই আপনার ভাগ্যের ব্যাপার। এর থেকে বেশি কিছু চাইলে আমি এক্ষুনি বেরিয়ে যাব বাড়ি থেকে। তো চলে যাও। তে বেশ খানিকটা অবাক হয়, নতুন বর কি তার বউকে এমন কাটকাট সুরে কথা বলতে পারে? অবশ্য সেই বা কম কিসে, বাসর রাতেই বলেছে স্বামী হিসেবে মানবে না। যেমন বউ তার তেমন বর, তাও এমন করবে কেন? রাগ হলো তের। লোকটা পাত্তা না দিয়ে বলল, বিয়ে করে চিরকুমার থাকতে আমি পারবো না। আজ ক্লান্ত ভালো কথা, কাল নয়তো তার পরের দিন, এতটুকুই তোমার সময়। নিজের ইচ্ছায় মানলে ভালো, নয়তো জোর করে বউয়ের দায়িত্ব পালন করাবো। তে ভোরকে গিয়ে আমতা আমতা করে বলল, মানে? এটা বোঝার মতো যথেষ্ট ম্যাচিওর তুমি, আর মানে বোঝার দরকার নেই, সময় হলে আমি ঠিকই বুঝিয়ে দেবো। তে চোখ গরম করে তাকানোয় পাকা হাসি ফুটে উঠলো লোকটার ঠোঁটে। তে আর কথা বাড়ালো না, একটা বালিশ নিচে ছুঁড়ে মেরে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়লো তে। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। এখন সে কাঁদবে, খুব করে কাঁদবে। এই লোকটার কথা শোনার মতো ইচ্ছে তার নেই। বউ সাজানো হচ্ছে থেকে, তের বেস্ট ফ্রেন্ড জেনি এসে থেকে সাজাচ্ছে। বৌবামের মা বাবা দাদু এসে পড়েছে, আর বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি। প্রতিবেশী কয়েকজন আর বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন এসেছে। থেকে বউ সাজে দেখে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করলেও জাঙ্গুকের সেদিকে কোনো মাথা ব্যথাই নেই। সেই সব কথাবার্তা তার কানেও ঢুকছে না। দৌড়ে দৌড়ে টুকটাক কাজকর্ম করতে ব্যস্ত সে। ইতিমধ্যে বিয়ের জন্য পুরোহিত এসে গিয়েছে। সবার সমাগমে ভরপুর আজ তাদের বাড়ি। প্রত্যেকের মুখেই রয়েছে হাসি, অথচ বর তখন আসেনি। জাঙ্কুকের কাছে এই বিষয়টা অদ্ভুত লাগে, কিন্তু কেন যেন মনে শান্তিও লাগছে। নিজেকে স্বার্থপরের সিংহাসনে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে ইচ্ছে করছে বকুম যেন সত্যি এসে না পৌঁছায়। কিন্তু জাঙ্কুকের হৃদয়ে বিষণ্ণতার সমুদ্রে এক উত্তাল ঢেউ তুলে এসে হাজির হয় বকুম। জাঙ্কুকের কেন যেন সেই মুহূর্তে খুব বেশি অসহায় মনে হতে লাগে নিজেকে। নিজের ঘরে ঢুকতেই মনে হয় দুনিয়ার সকল ক্লান্তি এসে ভর করেছে তার দেহে। বিছানায় গায়ে লিয়ে দিতেই কেন যেন বড্ড কান্না পাচ্ছে জাঙ্কুকের। আর কিচ্ছু সহ্য হচ্ছে না, কিচ্ছু না। বালিশের নিচে থেকে বাবা মায়ের একটা হাস্যোজ্জ্বল ছবি বের করে কিছুক্ষণ চেয়ে থেকে ডুকরে কেঁদে ওঠে জাঙ্কুক। বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয় ছবিখান, আর অস্ফুট স্বরে বলে ওঠে, আমি আবার একা হয়ে গেলাম মা, সব হারিয়ে ফেলেছি আমি। আমার হয়তো সত্যি কাউকে ধরে রাখার ক্ষমতাই নেই। বারবার আমার কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলছি আমি। দরজা কড়া নাড়ার শব্দে কেঁপে ওঠে জাঙ্কুক। দ্রুত নিজেকে সামলে নিয়ে গিয়ে দরজা খুলতেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে সুগা। হাতে থাকা বেশ খানি জিনিসপত্র বিছানায় রেখে হঠাৎ জাঙ্কুকের হাত ধরে বলে, আমার বোনটা কি এতটাই অযোগ্য যে তাকে ভালোবাসা যায় না? জাঙ্কুক চমকে যায় সুগার এমন কথায়। ইতস্তত করে বলে, কি বলছিস সুগা? আমি তেকে যথেষ্ট ভালোবাসি আর স্নেহ করি, সেই জন্যই এতটা কষ্ট দিচ্ছিস ওকে। জাঙ্কুক বুঝে উঠতে পারছে না এখন তার কি জবাব দেওয়া উচিত। সুগা তার উত্তরের অপেক্ষা না করে বলতে শুরু করে, আমার বোনটা বড়ই অবুঝ, তাকে আমরা সবসময় আদরে রেখেছি, আর আমার সেই বোনের চোখে বন্যা বইয়ে দিয়েছিস তুই। আমি কখনো ক্ষমা করবো না তোকে জাঙ্কুক, কখনো না। জাঙ্কুক কিছু বলতে চেয়েও পারল না। আজ কেন যেন নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। এবার জাঙ্কুক মৃদুস্বরে বলে উঠল, আই এম সরি, আমার আরো দূরত্ব বজায় রাখা উচিত ছিল। আমি সত্যি টের পাইনি ও কখন আমার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে। সরি, সব দোষ আমার বোনটার, তুই কিছুই করিসনি। রাগী গলায় চেঁচিয়ে উঠে কথাটি বলল সুগা। জাঙ্কুক মৃদু কেঁপে ওঠে এবার। সুগা তার বন্ধু হলেও সবসময় সে তাকে ভাইয়ের মতো দেখত, যে ভয়ে সে তেকে সবসময় দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু আজ সেই সুগাই সবটা জেনে গেল। কিন্তু কিভাবে? তের বলার হলে তো আরো আগেই বলে দিতে পারতো। তাহলে কিভাবে টের পেল সে? জাঙ্কুকের গালে সশব্দে চড় বসিয়ে দিল সুগা। চোখ বুজে সহ্য করে নিল জাঙ্কুক। এরপর আগত অপমানের জন্য নিজেকে প্রস্তুত করে নিল সে। সুগার আগে কাঁপছে। তেজের দমক সামলাতে না পেরে জাঙ্কুকের কলার ধরে বলে উঠল, তোর সাহস কি করে হলো আমার বোনটাকে রিজেক্ট করার? ভালোবাসিস না তুই ওকে?
তাহলে তোর ওয়ালেটে ওর ছবি কি করছে? তোর পার্সোনাল ক্যামেরার সম্পূর্ণ মেমোরি জুড়ে শুধু তের ছবি কেন? তোর ডায়েরির প্রতিটা পাতায় আমি দেখেছি তোর অনুভূতি। কি ভেবেছিস বন্ধু শব্দটা মুখে উচ্চারণ করলে বন্ধু হওয়া যায়? বন্ধু হতে গেলে একে অপরজনের সেরাই উপসেরাই মিশে যেতে হয়, যেটা আমি পেরেছি। তোর না বলা কথা, তোর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অব্যক্ত অনুভূতি, সুখ কিংবা কষ্টগুলো আমি বুঝি। তোকে তোর চেয়েও ভালো করে চিনি আমি। কিন্তু তুই তো হলি ফেলটু, বন্ধুত্বের পরীক্ষায় ফেল করলি তুই। চাকুকের চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়লো। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমাকে বিশ্বাস কর সুগা। আমি একদম চুপ। তোর মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না আমি। আমার তো ইচ্ছে করছে তোর সাথে সব সম্পর্ক শেষ করে দিতে। অবশ্য তুই অবশিষ্ট বা রেখেছিস কি? চাকুকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো, যেন হাজার গুণ ভারী কোনো পাথর দিয়ে পিষে মেরে ফেলতে চাইছে কেউ তাকে। যন্ত্রণা হচ্ছে খুব। কি থেকে কি সব হয়ে গেল। এর যে ছোট্ট মায়াবিনীর জালে নিজেকে জড়িয়ে অপরাধী হতো সে। কাঠগোড়ায় যখন দাঁড়াতেই হলো, তখন না হয় প্রেমিক পুরুষ হয়ে দাঁড়িয়ে যেত। তবু নিজের সঙ্গে এমন অন্যায় করতে হতো না। আর দেখে সে কতই না কষ্ট দিয়েছে। সুগা চাঙ্কুকের দিকে একবার ঘৃণা ভরা চোখে তাকিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। চাঙ্কুকও দ্রুত নিচে গিয়ে বলে ওঠে, বড় বাবা, আমি কখনো তের খারাপ চাইনি। আমি তো শুধু। চুপ করো, তুমি ঠকিয়েছ আমাদের। আমি তোমার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না। বিছানার উপরে শেরওয়ানি রাখা আছে। ঠিক 2 মিনিটের মধ্যে আমি তোমাকে তৈরি হয়ে দেখতে চাই। তেকে বিয়ে করবে তুমি, আর এটাই আমার শেষ কথা। রাত্রি তীব্র গভীরতর হওয়ার আগে বিয়ে সম্পূর্ণ হয় তে আর চাঙ্কুকের। বিয়ে সম্পূর্ণ হওয়া মাত্রই আরিম নিজের ঘরে চলে গেলেন। মেহমান 2-1 যা ছিল, তারাও বহু আগে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাড়ি মুখো হয়েছে। চাঙ্কুকের মনে হচ্ছে সে একাকী রয়ে গেছে এই বিশাল ড্রয়িং রুমের এক কোণে। এই অপরাধবোধ মাথায় নিয়ে ঘরে প্রবেশ করতেই তেও কটকট করে এক কাদা ফরমা শুনিয়ে দিয়েছে তাকে। অর্থাৎ মায়াবিনীর ছোট্ট হৃদয়ে অভিমানের সংমিশ্রণে বিশাল এক জটলা পাকিয়েছে। ভালোবাসা দিতে হবে তাকে। দুনিয়ার সবাই মুখ ফিরিয়ে নিলেও মানা যাবে। তবে এত খাটাখাটুনি সবার কাছে লজ্জিত হবার পর এই রাতে বউয়ের আদর ছাড়া ঘুমালে যে ভবিষ্যৎ সমাজ তার উপরে আঙুল তুলবে, না, এ কখনোই মানা যায় না। বউকে তার কাছে চাই, কাল বা তার পরের দিনে। এত অপেক্ষা করতে পারবে না সে। না না, এক্ষুনি চাই, এই মুহূর্তেই চাই। মুহূর্তেই তেকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে পা বাড়ালো চাঙ্কুক। তের আগে হাত পা ছোড়াছুড়ি করেছেন আমার জন্য। ছাদে নিয়ে গিয়ে চাঙ্কুক তেকে দাঁড় করিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। তে রাগ দেখিয়ে বাঁধন ছাড়াতে চাইলে চাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন তের আগে চেঁচে উঠে বলে, এসবের মানেটা কি? আমি ঘুমাবো, এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? আদর করতে। লাগবে না আপনার আদর টাদর। অভিমানের পালাটাকে একটু বেশি ভারী, একটু কম করা যায় না? না মানে তাহলে আপনার সেবায় নিয়োজিত এই গোলামটা একটু সুযোগ পেত তার মহারানীর রাগ ভাঙানো। অভিমান? অভিমান শুধু প্রিয় মানুষের সাথে করা যায়। আর আপনি কি আমার? তার চেয়েও বড় কথা, এত কথা বলে লাভ নেই। বলেছি না, মরে গেলেও আমি আপনাকে স্বামী হিসেবে মানবো না। তাহলে চলো মরেই যাই। কি? আপনি কিভাবে বলতে পারেন এমন কথা? তো কি করবো ম্যাডাম, আপনি তো আমাকে ভালোবাসতেই নারাজ। আর একটু হলেই তো আমাকে অন্যের হাতে তুলে দিচ্ছিলেন। ভাগ্যিস আমি সহ্য করতে না পেরে বাবাকে সব বলে দিয়েছিলাম। তা না হলে এখন আমি অন্য কারোর সঙ্গে বাসর করতাম। তো কি করে এমন একজন লাপরোয়া মানুষকে ভালোবাসা যায়? প্লিজ দে, আমাকে আর দূরে সরিয়ে রেখো না। চাঙ্কুকের কণ্ঠ বড়ই ক্লান্ত। তের ভিতরটা ছ্যাদ করে উঠলো। এই মানুষটাকে সে সত্যিই চেনে না। পুরুষ মানুষ এতটা দুর্বল হয় নাকি? চাঙ্কুক থেকে আরো কাছে টেনে নিয়ে কোমল কণ্ঠে বলে উঠলো, আমার এই ছোট্ট পুতুল বউটাকে সেই কবেই ভালোবেসেছিলাম আমি। যখন সে সময়ের সঙ্গে হেলে দুলে বড় হতে লাগলো, তখন আমার ভালোবাসাটাও তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আসক্তিতে পরিণত হয়েছিল তুমি আমার। নিজেকে সংযত করে রাখতে চাইলেও পারিনি। দূর থেকে নীরবে ভালোবেসে গেছি তোমাকে। সবসময় সৃষ্টিকর্তার কাছে ভিক্ষে চাইতাম তোমাকে। আর আজ যখন সত্যি আমি তোমাকে পেয়ে গেছি, আর কি করে দূরে থাকি বলো তো? আমি যে বড্ড ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবাসি। তে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। শক্ত করে জড়িয়ে ধরলো চাঙ্কুককে। তারপর হাউমাউ করে কেঁদে উঠে বলে উঠলো, ভালোবাসি, ভালোবাসি আপনাকে। প্রেয়সী তার কান্নার ফাঁকে মুচকি হাসে, লজ্জা মাখা হাসে। ভয়ানক সুন্দর লাগছে তাকে দেখতে। আমিও ভালোবাসি, খুব করে ভালোবাসি। সময় কেটেছে, পার হয়েছে মাসের পর মাস, তারপর বছর। সবার রাগ অভিমানের পাট চুকিয়ে এক পশলা মুক্ততার চাদরে চাঙ্কুক মুড়িয়ে নিয়েছে তেকে তার জীবনের সাথে। তাদের ভালোবাসা দেখে কেউই আর মুখ ঘুরিয়ে থাকতে পারেনি। আজ ফুটফুটে দুটো যমজ কন্যা সন্তানের বাবা মা হয়েছে তেকুক। তারা তাদের ছোট ছোট হাত বানিয়ে
সারা বাড়ি মাথায় তুলে রাখে সারাক্ষণ। এইভাবেই হাসি কান্না দুষ্টুমির মধ্যে কাটতে থাকে টেকুকের লাইফ।